আসসালামু আলাইকুম। ফরচুন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মোস্ট ওয়েটেড টিউটোরিয়াল, যেটি আপনারা অনেকদিন ধরে পড়ে আসছিলেন, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর উপরে আমরা আজকে কথা বলবো। তো চলুন দেখা যাক আজকে কি রয়েছে আমাদের আলোচনায়। প্রথমে আপনারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সাম ফ্যাক্টস অ্যাবাউট এসইও, এসইও নিয়ে কিছু সত্য কথা, কি বিতর্ক, কি বিষয় সেগুলো আছে সেগুলো। তারপরে ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট কী জিনিস সেগুলো সম্পর্কে আলোচনা হবে। কীভাবে গুগল ওয়ার্কস বা কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কেন এত বেশি চেঞ্জ হয় সেটি সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবং শেষে দুটো এফেক্টিভ এসইও স্ট্র্যাটেজি। আপনারা জানেন এসইও বিষয়টা অনেক বিশাল, এত স্বল্প সময়ে বা অল্প সময়ের মধ্যে অনেক সবগুলো বিষয় কভার করা সম্ভব নয়, সেজন্য আমি ধারাবাহিকভাবে এসইওর উপর আলোচনা করব। তো আজকে প্রথম ধাপে আমরা দুটো এসইও স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করব এবং সবশেষে যেটি দেখানো হবে যে কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা লিঙ্ক বিল্ডিং করছি। আর এর মধ্যে আপনাদের এই ভিডিওটি কাদের জন্য সেটিও বলে রাখা জরুরি। আমি ধারণা করে নিচ্ছি যে আপনাদের এসইও বিষয়ক মোটামুটি জ্ঞান আছে এবং বেসিক বিষয়গুলো আপনারা জানেন। আপনার যদি এসইও সম্পর্কে একেবারেই কোনো ধারণা না থাকে বা আপনি জানেন না বিষয়গুলো কি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। প্রথমেই হচ্ছে কিছু ফ্যাক্টস, যে এসইও নিয়ে আমরা অনেকেই অনেক কথা শুনে থাকি যে কোনটি কাজ করে বা কোনটি কাজ করে না। তো যেটি আসলে কথা হচ্ছে সেটি হলো এসইও ইজ এ কন্ট্রোভার্সিয়াল টপিক। হ্যাঁ, অর্থাৎ এসইও নিয়ে অনেক দ্বিমত আছে। আপনারা যদি এসইও ব্লগগুলো বা এসইও ফোরামগুলো ভিজিট করে থাকেন নিয়মিত, দেখবেন যে কেউ একটি নির্দিষ্ট টপিকের উপরে বা একটা নির্দিষ্ট থিওরির উপরে কেউ কিন্তু একমত না। সো সবাই কিন্তু যার যার ওপিনিয়ন আছে। এই জন্যই বলা হয় যে এভরি এসইও এক্সপার্ট হ্যাজ হিজ ওন থিওরি। অর্থাৎ আমি একটা কথা বলছি, আপনি আরেকজনের সাথে কথা বলেন, দেখবেন উনি হয়তো আরেকটা ওপিনিয়ন দিচ্ছেন। এটা কারণটা হচ্ছে যে এসইওতে অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। ঠিক আছে, হয়তো একটা স্ট্র্যাটেজি আমার জন্য কাজ করছে ভালো, বা স্ট্র্যাটেজিটা আরেকজনের ক্ষেত্রে ভালো নাও কাজ করতে পারে, সেজন্য উনি তখন মনে করবে যে হ্যাঁ এটা বোধহয় খারাপ। সো এই জন্য বিষয়গুলো কন্ট্রোভার্সারির জন্ম দেয়, যে এক একজন এক একটা ওপিনিয়ন করে দিয়ে থাকে, যার ফলে যারা এভারেজ পার্সন আছে আমরা, তারা হয়তো অনেক সময় কনফিউশন হয়ে যায় যে আসলে কোনটা কাজ করে বা কোনটা ভালো বা খারাপ। সুতরাং আমার যেটি সাজেশন হবে আপনাদের উদ্দেশ্যে সেটি হলো, আপনারা সব স্ট্র্যাটেজিগুলো শুনবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজে ইমপ্লিমেন্ট করবেন। তো যখন আপনি পুরো বিষয়টা অনুধাবন করতে শিখবেন যে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না, তখন ইটস অল অ্যাবাউট অ্যাডাপ্টেশন। সো আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে যে কী করলে কাজ হচ্ছে এবং সেটাকে স্কেলিং করতে হবে। আরেকটা যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যে এসইও হচ্ছে একটি লং টার্ম প্রসেস এবং অনগোয়িং প্রসেস। এটা হয়তো অনেকেই অবগত আছেন যে এসইও খুব ওভারনাইট কোনো কিছু হয়ে যাওয়ার বিষয় নয়, যে আপনি একটা সাইট করলেন, কালকেই সেখানে হাজার হাজার ট্রাফিক চলে আসলো বা ভিজিটর আসলো, সেটা কখনোই হবে না। সো অনেকে একটি দীর্ঘ সময় ধরে বা সে 2 মাস 3 মাস 4 মাসের এরকম ডিপেন্ডিং অন ইউর কিওয়ার্ড কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। সো এটাও আপনাকে মাথায় থাকতে হবে। আপনি যদি শর্ট টার্মে কোনো রেজাল্ট দেন, আপনার জন্য এসইও নয়। তারপরে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এসইও স্ট্র্যাটেজি খুব দ্রুত চেঞ্জ হয়, খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। কারণ দেখা যাচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে যে স্ট্র্যাটেজি কাজ করতো সেটি হয়তো এখন কাজ করছে না, বা এখন যেটি করছে সেটা হয়তো পরবর্তীতে করবে কিনা এটিও কেউ শিওরলি বলতে পারে না। সো এই জন্য আপনাকে সবসময় কিন্তু একটা রিডিংয়ের মধ্যে থাকতে হবে, জানতে হবে যে কোন বিষয়গুলো কাজ করছে, কি করছে, এবং ইম্পর্টেন্টলি আবারও যে টেস্ট করতে হবে, নিজে টেস্ট করে বুঝতে হবে। এবং সবশেষে যেটি বলবো সেটা হচ্ছে এটি হাইলি রিওয়ার্ডিং ইফ ইউ ক্যান ডু ইট সাকসেসফুলি। অর্থাৎ আপনি যদি সময় ধৈর্য ধরে এবং সব কিছু ফলো করে নিজের টেস্টিং দিয়ে যদি আপনি কোনো সাইট র্যাঙ্কিং করাতে পারেন, তাহলে এর রিওয়ার্ড অনেক বেশি। কারণ তখন আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা অ্যাডসেন্স বলেন, যেভাবে আপনার যে আর্নিংটা হবে সেটাই কিন্তু আপনার লং টার্ম সাস্টেন করবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা পরবর্তী লেসনগুলো দেখব এই আজকের ভিডিওর।
তবে আপনাদেরকে আবারও বলছি যে এই বিষয় আজকে এখনো যা দেখেছেন বা এরপরে যা দেখবেন এটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, এবং আপনি বিচার বুদ্ধি দিয়ে এটা বিবেচনা করে দেখবেন যে এটা কতটুকু লজিক্যাল বা আপনার কাছে ভালো লাগে কিনা। এর বিপরীত মত থাকতে পারে, তবে আমি যেটা বলছি সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত এবং টেস্টেড রেজাল্ট। তো আসুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে ব্ল্যাক হ্যাট ভার্সেস হোয়াইট হ্যাট। আপনারা অনেকেই শুনেছেন যে অনেক বায়ার অনেক সময় জবে বলে বা নিজেরাও করেছেন হয়তো, যে কেউ বলছে যে আমি ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজি ফলো করি, কেউ বলছে হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি ফলো করি। সো হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, যে ব্ল্যাক হ্যাট কি এবং হোয়াইট হ্যাট কি? সো অনেকেই হয়তো এটি জানেন না। একটা ডেফিনেশন আমি একটু দিতে চাই যে হোয়াইট হ্যাট জিনিসটা আসলে কি। এটা মানুষে আমরাই তৈরি করেছি, যারা এসইও কাজ করে তাদের মধ্যে এক ধরনের বিলিভ আছে, যে দুইটা বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষজন এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যে যেমন হোয়াইট হ্যাট পিপল কারা, বা হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজিগুলো কি। এই ধরনের যারা স্ট্র্যাটেজি ফলো করে তাদের বিশ্বাস করে যে সার্চ ইঞ্জিনস আর দেয়ার ফ্রেন্ডস। আপনারা দেখতে পাচ্ছেন, দে চুজ টু অ্যাভয়েড বাই দ্য রুলস দ্যাট দ্য সার্চ ইঞ্জিনস সেট ফোর্থ ইন অর্ডার টু বিল্ড এ লং লাস্টিং হাই র্যাঙ্ক ফর দেয়ার ক্লায়েন্টস। Hard work and time is what they rely on to be the right and durable ways to increase rank. অর্থাৎ এই ধরনের স্ট্র্যাটেজিতে ইউজুয়ালি মানুষজন হচ্ছে যারা এই হোয়াইট হ্যাটে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে যে আমি আস্তে আস্তে কাজ করব, স্লোলি 3 মাস লাগুক 6 মাস লাগুক, আমি গুগলের সব রুলস রেগুলেশন ফলো করব, স্লোলি কাজ করে আমার সাইটটাকে র্যাঙ্কিং করাবো, এবং যাতে করে আমার র্যাঙ্কিংটা স্টেবল হয় বা লং টার্ম সাস্টেন করে। সো এইটা হচ্ছে মেইনলি হোয়াইট হ্যাট পার্টি যারা আছে তারা এই কথাটা বলে যে আমরা গুগলের সব স্ট্র্যাটেজি ফলো করি। সো এমন অনেক এক্সাম্পলও আছে যারা হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি ফলো করেছেন, কিন্তু তা গুগল হচ্ছে তাকে আবার পেনাল্টি দিয়েছে। সো বিপরীত এক্সাম্পলও আছে। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে যারা হচ্ছে দিস পিপল বিলিভ দ্যাট সার্চ ইঞ্জিনস আর দেয়ার এনিমি। They choose to break the search engine's rules in an attempt to trick them and gain rank quickly. Living on the edge is a thrill for them. অর্থাৎ এই পার্টির লোকজন যারা আছে, যারা ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজিগুলো ফলো করে, তারা হচ্ছে যে মনে করে যে সার্চ ইঞ্জিনস একটা তাদের এনিমি টাইপের কিছু। সো তারা হচ্ছে যে কোনো রুলস টুলস নাই, আমি আমার মতো করে সার্চ ইঞ্জিন সিস্টেমটাকে গেম করাতে তারা এমন একটা জিনিস আবিষ্কার করে হুট করে যে এইভাবে কাজ করলে সাইটটা কাজ র্যাঙ্কিং করতেছে। সো দেখা যাচ্ছে যে ওই র্যাঙ্কিংটা হয়তো লং টার্ম স্টেবল নাও হতে পারে। এবং এখানে একটা কথা বলি যে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট আপনি ফলো যেটাই করেন না কেন, যে আপনার র্যাঙ্কিং যে স্টেবল হবে এটা কিন্তু আপনি একদম 100% গ্যারান্টি দিতে পারেন না। তবে হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি ফলো করলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট আসে। ব্ল্যাক হ্যাট দিয়ে হয়তো আপনি ইনিশিয়ালি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট লং টার্মে গিয়ে এটা কতটুকু সাস্টেনেবল হবে এটিও একটি প্রশ্নের বিষয়। তো যাই হোক, আমরা এই হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট বিতর্কে না গিয়ে আমি আসলে আমার নিজস্ব মতামত দিতে চাচ্ছি যে কিভাবে আসলে কাজ করা উচিত। তো তার আগে দেখেন যে হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি এবং ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজিগুলো কি অ্যাকচুয়ালি, মানে কোনগুলোকে আমরা হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট বলে থাকি। এখানে একটা ইমেজ আমি দেখতে পাচ্ছেন আপনারা, যে হোয়াইট হ্যাট সাইডে কি আছে এবং ব্ল্যাক হ্যাট সাইডে কি আছে। ঠিক আছে, যেমন আপনার হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি বলছে যে রিলেভেন্ট কন্টেন্ট, ওয়েল লেভেলড ইমেজ, তারপর রিলেভেন্ট লিঙ্কস, রেফারেন্স, হ্যাঁ, এবং হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এইচটিএমএল। এটা জাস্ট আমি একটা ওয়েব থেকে নেওয়া একটা ইমেজ। তারপরে এখানে ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজির মধ্যে আছে ডুপ্লিকেট কন্টেন্ট, ইনভিজিবল টেক্সট, ক্লোকিং, রিডিরেক্টিং, নন রিলেভেন্ট কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়। সো এই দুইটা টাইপের স্ট্র্যাটেজি মেইনলি আমরা অনেকে ফলো করে থাকি। তো এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কোন পথে যাব, যে হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি ফলো করব নাকি ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজি ফলো করব। সো এইটা ডিসাইড করার জন্য আপনাকে কিছু গাইডলাইন আমি দিতে পারি। প্রথমত হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউর বিজনেস অবজেক্টিভ। আপনি হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট সব কিছু ভুলে যান। আপনাকে আমি আবারও বলছি, টেস্ট করতে হবে যে কি কাজ করছে, কোন স্ট্র্যাটেজি কাজ করে ফলো করে আপনি র্যাঙ্কিং করাতে পারছেন বা সাকসেসফুল হচ্ছেন, র্যাঙ্কিং ইনক্রিজ দেখতে পাচ্ছেন, সেটি আপনি বের করেন, বের করে সেটাকে স্কেলিং করেন। আর যেটা বললাম হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট, এটা টোটালি ডিপেন্ড করছে আপনার বিজনেস অবজেক্টিভের উপর। আপনার যদি থিঙ্কিং মাইন্ডসেট এরকম হয় যে ঠিক আছে আমি খুব দ্রুত 1 মাসের মধ্যে একটা সাইট র্যাঙ্কিং করে ফেলবো, এরপরে আমি কিছু টাকা ইনকাম করবো এটা থেকে, এটা 2-3 মাস পরে যা হয় হবে, এটা আমার কোনো মাথা ব্যথা নেই, তাহলে আপনি একটা স্ট্র্যাটেজিতে যেতে পারেন। আবার ব্ল্যাক হোয়াইট আপনি যদি মনে করেন যে না আমি স্লোলি কাজ করে একটা সাইটটিকে র্যাঙ্কিং করে আনবো,
এটা যতদিন লাগে লাগুক, কিন্তু আমার জিনিসটা ডিউরেবল হতে হবে, তাহলে আপনি একটা স্ট্র্যাটেজিতে আগাবেন। সো এইটা টোটালি আপনার বিজনেস অবজেক্টিভের উপরে, যে আপনি কী করতে চাচ্ছেন সেইভাবে আপনি আগাবেন। এবং যেটি ইম্পর্টেন্ট, যে আপনি অলওয়েজ নিজেকে আপ টু ডেট রাখবেন, যে এসইও বিষয় সম্পর্কে বিভিন্ন পড়াশোনা বা নিজস্ব টেস্টিংগুলো করবেন, নিজের নিউ স্ট্র্যাটেজি টেস্ট করে করে দেখবেন যে কোনটা আপনার জন্য কাজ করছে, দেন সেটাকে আপনি অ্যাডাপ্ট করবেন। সো আমি যেটা বলছি, আগে 2 বছর আগে যে স্ট্র্যাটেজি কাজ করতো সেটা যে এখনও কাজ করে, এটা নট নেসেসারিলি ট্রু। আবার অনেকেই হয়তো কাজ করে সাকসেসফুল হচ্ছেন, কেন? এটা ডিপেন্ডস করছে কিওয়ার্ডের উপরে। আপনার কিওয়ার্ডটা দেখা যাচ্ছে অনেক ইজি, সেক্ষেত্রে আপনি নর্মাল ওয়েব টু ব্লগ কমেন্ট এসব করে হয়তো র্যাঙ্কিং করে ফেলতে পারছেন, বাট অনেকটা হাই কম্পিটিশন কিওয়ার্ডের ক্ষেত্রে সেটা পারছেন কিনা, এটাও আবার একটা প্রশ্নবোধক জিনিস আর কি। তো সেই জন্য যেটাই বললাম যে এইটা কন্ট্রোভার্সিয়াল, আপনি টেস্টিং করে দেখতে হবে। এবার চলুন দেখা যাক যে আমরা দেখি সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কেন এত চেঞ্জ হচ্ছে। আপনারা জানেন যে অনেক ফ্রিকোয়েন্টলি নতুন নতুন আপডেট আসে, তো এটা কেন হয় অ্যাকচুয়ালি? সার্চ ইঞ্জিনস আর ইন কনস্ট্যান্ট ব্যাটল টু উইড আউট ওয়েব স্প্যাম, অর্থাৎ ওয়েবে স্প্যামিংয়ের পরিমাণ কমানোর জন্য সার্চ ইঞ্জিন অলওয়েজ একটা তাদের যুদ্ধ ঘোষণা করছে বলতে পারেন। সো তাদের সবসময় আপডেটগুলোর একটা টার্গেট থাকে যে নতুন কোনো কিছুকে স্প্যামিং ওয়েকে টার্গেট করা। ঠিক আছে, আপনারা যদি পান্ডা, পেঙ্গুইন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পড়ে থাকেন, তাহলে দেখবেন যে এরা এক এক সময় এক এক বিষয় নিয়ে টার্গেট করেছে। সো প্রত্যেকটারই উদ্দেশ্য একটাই, যে স্প্যামিং যাতে রোধ করা যায়। সো এটা একটা। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা এনশিওর বেটার ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমরা যারা গুগলে সার্চ করছি, সার্চার আছি বা ভিজিটর আছি, তাদের যাতে ভালো এক্সপিরিয়েন্স পায়। আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, একটা জিনিস জানতে চাচ্ছেন, সেখানে যদি টপ 10 রেজাল্টটা আপনি দেখেন যে ইরিলেভেন্ট এবং খুব স্প্যামিং সাইট র্যাঙ্কিং করে বসে আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছেন না। সো এটাই গুগলকে এনশিওর করতে হচ্ছে, যেহেতু এত বড়, এত হাজার হাজার কোটি কোটি জন লোক তাদেরটা ইউজ করছে, সো তারা যদি একটা রেজাল্ট তারা যা খুঁজছে সেটা যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু তারা আর গুগল ইউজ নাও করতে পারে। সো এই জন্য তারা অলওয়েজ ইউজার এক্সপিরিয়েন্সটাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে আর কি। এই জন্য তারা আপডেটগুলোর মাধ্যমে এক এক সময় এক একটা বিষয়কে টার্গেট করে আপডেটগুলো ছাড়ে। আরেকটা যেটা হচ্ছে, দেখা যাচ্ছে আমরা যারা এসইও করি, তারা স্ট্র্যাটেজিগুলোকে, ধরুন আমি একটা কথা বলে দিলাম যে এই এই স্ট্র্যাটেজিতে কাজ করেন, সো তখন দেখা যাচ্ছে সবাই গণহারে ওই জিনিসটা ফলো করে করে জিনিসটাকে এত বেশি স্প্যামিং করে ফেলে যে সার্চ ইঞ্জিন পরে মানে বাধ্য হয়ে যে গুগল তখন এই জিনিসগুলোকে ডিভ্যালু করে দেয় আর কি। যেমন একটা কিছুদিন আগে হয়েছে গেস্ট পোস্টিং, এটা খুব ভালো কাজ করতো অনেক সময় দেখা যাচ্ছে, বাট গুগল এখন বলছে যে গেস্ট পোস্টিং করে লাভ নেই, গেস্ট পোস্টিংটা অবসোলিট হয়ে গেছে ব্যাপারটা। বাট সব ধরনের গেস্ট পোস্টিং আবার খারাপ না, ভালো কোয়ালিটির গেস্ট পোস্ট যদি আপনি করতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো। সো এই বিষয়গুলো মোটামুটি আছে যে অ্যালগোরিদম চেঞ্জের পিছনে। এবার চলুন আমরা দেখি যে আন্ডারস্ট্যান্ডিং গুগল অর সার্চ ইঞ্জিন। আমি হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের বাইরে গিয়ে কিছু কথা বলতে চাই, যে কীভাবে কাজ করলে আসলে আমাদের এসইওতে আমরা সাকসেসের মুখ দেখব। সেটা জানার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন আসলে কী চাচ্ছে। সার্চ ইঞ্জিন যা চাচ্ছে আমি যদি তাকে তাই দিতে পারি, তাহলেই অবশ্যই সে আমাকে র্যাঙ্কিং করাবে, আর যদি না দিতে পারি সেক্ষেত্রে সে আমাকে র্যাঙ্কিং করাবে না। এটা হচ্ছে কথা। সো সার্চ ইঞ্জিন একটা কথা বলা যায় যে সার্চ ইঞ্জিন উইল অলওয়েজ রেসপন্ড টু 3 থিংস। 3টা জিনিসের মধ্যে প্রতি সবসময় সার্চ ইঞ্জিন রেসপন্ড করবে, মানে আপনাকে কোনো না কোনো রেজাল্ট দেখাবে যদি 3 ধরনের কাজ আপনি করে থাকেন। কী কী সেই 3 ধরনের কাজ? এক, রেলেভেন্সি, অর্থাৎ আপনি এমন একটা লিঙ্ক অবটেইন করলেন যে লিঙ্কটা রিলেভেন্ট, তাহলে অবশ্যই আপনি সার্চ ইঞ্জিনে কোনো না কোনো একটা মুভমেন্ট দেখবেন, প্রোভাইডেড দ্যাট আপনার অন পেজ এসইও ঠিক আছে। আরেকটা কথা বলি, এখানে আমি কিন্তু অফ পেজ এসইও নিয়ে কথা বলছি, অন পেজ এসইও আলাদা একটা জিনিস, আমরা অন্য একটা পরবর্তী একটা সময় আলাপ করব। সো 1 নম্বর যেটা হচ্ছে রিলেভেন্সি। রিলেভেন্ট কোনো সাইট থেকে যদি আপনি লিঙ্ক করতে পারেন, দেন অলওয়েজ ইউ উইল গেট এ বুস্ট। 2 নাম্বার পেজ র্যাঙ্ক। আপনি যদি এমন একটা পেজ থেকে লিঙ্ক করতে পারেন যে পেজটার ভালো পেজ র্যাঙ্ক আছে, দেন আপনি একটা ভালো রেসপন্ড পাবেন সার্চ ইঞ্জিন থেকে অলওয়েজ। এবং অথরিটি, আপনি যে পেজটা থেকে লিঙ্ক করলেন সেই পেজটার ভালো পেজ অথরিটি আছে, তাহলেও কিন্তু আপনি একটা বুস্ট পাবেন। সো আমি এখানে লিঙ্ক টাইপের কথা না বলে কী কী ধরনের লিঙ্ক হওয়া উচিত, কোন ধরনের সাইট থেকে লিঙ্ক হওয়া উচিত সেটি বললাম। সো এই 3 ধরনের যদি কোনো একটি ধরনের থেকে আপনি লিঙ্ক নিতে পারেন, দেন আপনার অলওয়েজ আপনি গুগল থেকে বেনিফিট পাবেন। সো এখন
যেটা কথা হচ্ছে যে আইদার আপনাকে অন্য কোনো রিলেভেন্ট সাইট থেকে বা পেজ র্যাঙ্ক অথরিটি সাইট থেকে লিঙ্কগুলো নিতে হবে, অথবা যদি সেই লিঙ্ক অবটেইন আপনি করতে না পারেন তাহলে আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে করে আপনি নিজেই এই ধরনের সাইটগুলো তৈরি করে সেগুলোকে রিলেভেন্ট বানাবেন, অর্থাৎ আর্টিফিশিয়াল। সো এটা কিভাবে একটু পরে আলোচনা করব। তো এইটি মাথায় রাখবেন যে এই 3 ধরনের লিঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই গুগল আপনাকে রিওয়ার্ড করবে। তো চলুন আমি আজকে 2টি এসইও স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করব। একটিকে সাধারণত হোয়াইট হ্যাট ধরা হয় আর একটিকে ব্ল্যাক হ্যাট ধরা হয়। 2টি ইফেক্টিভ স্ট্র্যাটেজি, কোনটি কিভাবে করবেন বা কিভাবে করলে কাজ হবে সেটি সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। এটি একটি হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি। এটা কি জিনিস এটা আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করছি। প্রথমত আপনাকে যেটা করতে হবে যে কিছু রিসোর্স পেজ টাইপের সাইট বের করতে হবে এবং যেখানে ব্রোকেন লিঙ্ক আছে। ব্রোকেন লিঙ্ক বলতে 404 পেজ বা যেসব পেজে ক্লিক করলে ওই সাইটটাতে লগ ইন হচ্ছে না, মানে আগের যে পেজে যাওয়ার কথা সেই পেজে যাচ্ছে না, সেগুলোকে বলা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। সো এরকম কোনো একটা রিসোর্স পেজ আমাদেরকে বের করতে হবে যেটাতে অনেকগুলো ব্রোকেন লিঙ্ক আছে। দেন আমাদেরকে ওই সাইটের যে মালিক তার কাছে রিচ আউট করতে হবে যে আপনার সাইটের এই পেজে ব্রোকেন লিঙ্ক আছে, আপনি এটা রিপ্লেস করেন। তখন সেটাকে আপনি বলবেন যে তাকে সাথে এডিশনাল আরেকটা ইনফরমেশন দিবেন যে আমার একটা এই রিলেটেড সাইট আছে, আপনি ওই ব্রোকেন লিঙ্কটাকে রিপ্লেস করে আমার সাইটটা ওখানে বসায় দেন রিপ্লেসমেন্ট হিসাবে। দেন ওই লোককে আপনি 2টা কাজ করলেন, তাকে হেল্প করতেছেন যে তার সাইটে 404 পেজ যাতে রিমুভ করতে, এবং আপনি কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করছেন যে আপনার একটা ভালো রিসোর্স আছে, আপনারটাকে অল্টারনেটিভ রিসোর্স হিসেবে সে ইউজ করতে। সো এটা তার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে যে সে তখন রেসপন্ড করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আমি তোমার সাইটটা বসাই দিলাম ওখানে। যেহেতু ডেড একটা পেজে লিঙ্ক করার তার কোনো দরকার নেই, সেই জন্য রিপ্লেসমেন্ট হিসেবে আপনার সাইট যদি পেয়ে যায় তার জন্য 2টাই ভালো হলো। সো বেসিক্যালি প্রসেসটা হচ্ছে এই যে এইভাবে কাজ করবেন। সো এখন এই প্রসেসটা কাজ করার জন্য কিছু প্রি রিকুইজিশন আছে, অর্থাৎ প্রিপারেশন টাইপ কাজ করতে হবে, যেগুলো অবশ্যই জরুরি, এবং এগুলো না করতে পারলে আপনার সাইট এই স্ট্র্যাটেজি ইউজ করে আপনি সাকসেসফুল হবেন না। যেমন 1 নম্বর হচ্ছে ইউ নিড টু হ্যাভ এ গুড গ্রেট লুকিং সাইট ইন প্লেস। অর্থাৎ আপনার যে সাইটের জন্য এই স্ট্র্যাটেজি ফলো করছেন সে সাইটটা খুব ভালো কোয়ালিটির হতে হবে। ভালো কোয়ালিটির কীরকম, যেমন এখানে আমি একটা এক্সাম্পল ডোমেইন দিয়েছি, আমি জানি না ডোমেইনটা এক্সিস্ট কিনা, যেমন besttoastersinfo.com। এই টাইপের, এটার মধ্যে এই নামটার মধ্যে দেখেন একটা কিওয়ার্ড নাম ঢুকে আছে, বা এটা বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাফিলিয়েট সাইট। সো অ্যাফিলিয়েট সাইট, অ্যাডসেন্স সাইট, এই ধরনের যদি বায়ার বুঝতে পারে, মানে যার কাছে আপনি ওয়েবমাস্টারের কাছে রেসপন্ড করছেন, রিচ আউট করছেন, সে যদি বুঝতে পারে বা এই ধরনের সাইট দেখে, তার মধ্যে কিন্তু পজিটিভ ইমপ্রেশন হবে না। সো এই টাইপের অ্যাফিলিয়েট টাইপের সাইটগুলোকে আপনি এভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে খুব বেশি এফেক্টিভ কোনো কিছু রেজাল্ট এনে দিতে পারবেন না। হ্যাঁ, অনেক অ্যাফিলিয়েট সাইট আছে কিন্তু দেখতে অ্যাফিলিয়েট সাইট মনেই হবে না, দেখে মনে হবে যে অনেকটা অথরিটি সাইট, যেগুলোকে আমরা, ওই জন্য আমি বলছি যে একটা ব্র্যান্ডেড ডোমেইন নেম যদি ক্রিয়েট করতে পারেন এবং সেখানে যদি রিসোর্সফুল কন্টেন্ট, শুধু প্রোডাক্ট রিভিউ না দিয়ে অন্যান্য রিসোর্সফুল, যেগুলোতে সত্যিই মানুষের উপকার হবে, এরকম কোনো কিছু যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি সাকসেসফুল হতে পারেন। বাট আপনি যদি কপিড কন্টেন্ট বা একটা থিন লুকিং, মানে খুব দুর্বল একটা সাইট নিয়ে যান, তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি ইউজ করে সফল হবেন না। এবং আরেকটা যেটা হচ্ছে, এখানে একটা পার্সোনা তৈরি বা অ্যালিয়াস তৈরি করতে হবে, অর্থাৎ একটা পার্সনের একটা রূপ দিতে হবে যে এই সাইটের পিছনে একজন লোক আছে, একজন পার্সন আছে। সো সাইটটার পিছনে সাইটটার কী ধরনের মোটিভ, সেটার উপরে আপনি পার্সোনাটা ক্রিয়েট করতে হবে। যেমন আপনার সাইটটা ধরেন মনে করেন যে স্কিন কেয়ার, তাহলে আপনি স্কিন কেয়ার রিলেটেড একটা পার্সন সাজাবেন, যে পার্সনটা হবে একজন মহিলা, যে তার বয়স হবে হয়তো 25-26 এরকম কিছু একটা, তার এজ গ্রুপ এই তো এখন একটা পার্সোনা ডেভেলপ করে আপনি ওই পার্সনটাকে এই ওয়েবসাইটের মালিক হিসাবে সাজাবেন, যে আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন, যে আমি হচ্ছে অমুক এই কাজ করছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করা, যাতে যার কাছে আপনি রিচ আউট করবেন এখানে যে ওয়েবমাস্টার, সে যাতে দেখে যে না, হ্যাঁ, যাকে আমি লিঙ্ক ব্যাক করছি সে আসলে একজন রিয়েল পার্সন, সে কোনো আননোন একটা সাইটকে আমি লিঙ্ক ব্যাক করছি না, এটা তার মধ্যে একটা ট্রাস্ট এনে দেয়। সো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই স্ট্র্যাটেজি ফলো করে সাকসেসফুল হবেন। তো এই বিষয়গুলো প্রিপেয়ার করে আপনি এই স্ট্র্যাটেজিতে কাজ করুন। চলুন রিসোর্স পেজ আসলে কি, সেটা কেমন দেখতে, এটা আমি একটু এক্সপ্লেন করি।
রিসোর্স পেজ হচ্ছে আর ইউজুয়ালি এ পেজ অন দ্য সাইট দ্যাট লিঙ্কস আউট টু আদার্স ওয়েবসাইট, অর্থাৎ অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন যে সেখানে একটা লিস্ট টাইপের অনেকগুলো পেজ আছে যেখানে আদার সাইটের লিঙ্ক করছে। যেমন মনে করেন আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন, আপনি হয়তো আপনার একটা ওয়েবসাইট এভাবে তৈরি করলেন যেখানে ওয়েবসাইটের একটা পেজে আপনি এরকম করলেন যে টপ 100 ওয়েবসাইটস দ্যাট ডিসকাস অ্যাবাউট ফুটবল, অর্থাৎ সেখানে আপনি 100টা টপ ফুটবল রিলেটেড ওয়েবসাইটের লিস্ট করলেন। সো এইটা কিন্তু একটা রিসোর্স পেজ আপনি তৈরি করলেন। সো এরকম প্রত্যেকটা টপিকের উপরে অনেক প্যাশনেট লোকজন আছে যারা কিন্তু এরকম রিসোর্স পেজ তৈরি করে। এবং রিসোর্স পেজগুলো কেন ভালো কাজ করে, এই লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজির জন্য কেন ভালো, আমি অন্যান্য টপিকের কথা বলছি না কেন, কারণ হচ্ছে রিসোর্স পেজগুলো ইউজুয়ালি হাই অথরিটি এবং পেজ র্যাঙ্ক ক্যারি করে। ইউজুয়ালি আপনি দেখবেন যে অনেকগুলো ভালো কোয়ালিটির যদি রিসোর্স পেজ হয়, সেই পেজটা ইটসেলফ, এটা নট ডোমেইন, সেই পেজটার ভালো অথরিটি এবং পেজ র্যাঙ্ক থাকে, এবং রিসোর্স পেজটা সাধারণত নিশ রিলেভেন্ট হয়, এবং যেহেতু ওই পেজে অলরেডি অনেকগুলো সাইটের লিঙ্ক আছে, দ্যাট মিনস হচ্ছে যে ওই ওয়েবমাস্টার কিন্তু সে অলরেডি আদার সাইটে লিঙ্ক ব্যাক করে। সো আপনি যদি একটা আপনার সাইটের রিকোয়েস্ট নিয়ে যান, সেখানে অবশ্যই সে তার একটা লিঙ্ক, তার মানে আপনার সাইটের লিঙ্কটা সেখানে বসায় দিতেই পারে। সো তখন যাতে করে হচ্ছে কি ওই যে 3 ধরনের যে কথা বললাম, আপনি একটা ভালো অথরিটি, পেজ র্যাঙ্ক এবং রিলেভেন্ট সাইট থেকে লিঙ্ক পাচ্ছেন। সো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং একটা গুড ওয়ে ভালো কোয়ালিটি লিঙ্ক বিল্ড করার জন্য। এখন এক্সাম্পল দেখি আমরা যে সাইটটা দেখতে, মানে ব্রোকেন লিঙ্কগুলো সাইট পেজগুলো দেখতে কীরকম। যেমন এখানে আমি একটা সাইটের একটা স্ক্রিনশট দিয়েছি, আপনার লিঙ্কে গিয়েও দেখতে পারেন। এইটা হচ্ছে একটা রিসোর্স পেজ, যে পেজটার পেজ র্যাঙ্ক হচ্ছে 5 এবং অথরিটি হচ্ছে 39। সো আপনি চিন্তা করে দেখেন, এই পেজ থেকে যদি আপনি একটা ব্যাকলিঙ্ক কোনোভাবে নিতে পারেন, যে এই ওয়েবমাস্টারকে কনভিন্স করে যে আমার একটা ভালো কোয়ালিটির লিঙ্ক সাইট আমি করেছি, এটাগুলো আমার রিসোর্স, সো আমি তোমার এখানে ইয়ে করতে যাচ্ছি, তাহলে আপনি দেখেন একটা PR5 লিঙ্ক কিন্তু আপনি পাচ্ছেন এবং পেজ হতে 39। এটা খুব ছোটোখাটো একটা ব্যাপার না, খুব বিশাল একটা ব্যাপার। আপনি 100টা ওয়েব টু করলেও এরকম পাওয়ারফুল একটা লিঙ্ক কিন্তু পাবেন না। সো এই ধরনের লিঙ্ক হয়তো আপনি অনেক বেশি পাবেন না, বাট যেগুলো পাবেন সেগুলো কিন্তু অনেক হাইলি পাওয়ারফুল লিঙ্ক। সো এই লিঙ্কে গিয়ে আপনি দেখতে পারেন যে রিসোর্স পেজ লিঙ্কটা দেখতে কীরকম হয় অ্যাকচুয়ালি। তা এখন কথা হচ্ছে যে ঠিক আছে, রিসোর্স পেজ লিঙ্ক ভালো বুঝি, কিন্তু কিভাবে আমি খুঁজে পেতে পারি রিসোর্স পেজগুলো? প্রথমত হচ্ছে এখানে আমরা কিছু ফুটপ্রিন্ট বা সার্চ কোয়ারি ইউজ করবো, যে কোয়ারিগুলো ইউজ করলে গুগল আমাকে রিলেভেন্ট কিছু পেজ দেখাবে। যেমন সার্চ কোয়ারি হতে পারে এরকম যে এখানে দুটি ফুটপ্রিন্ট আমি স্যাম্পল দিলাম, আপনারা গুগলে সার্চ করলে আরও অনেক ফুটপ্রিন্ট পাবেন। যেমন কিওয়ার্ড ইন ইউআরএল কোলন লিঙ্কস, অর্থাৎ আপনি কিওয়ার্ডের জায়গায় আপনার যেই ইন্ডাস্ট্রির কাজ করছেন, যে বায়ারের কাজ করছেন বা যে রিলেটেড সাইট নিয়ে কাজ করছেন, সেই কিওয়ার্ডটা এখানে দিবেন, এবং ইন ইউআরএল লিঙ্কস কিওয়ার্ডটা একটু ব্রড নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একদম ন্যারো কোনো কিওয়ার্ড নেবেন না, একটু ব্রড কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন যাতে করে অনেক বেশি রেজাল্ট পান। সো এইভাবে আমরা প্রথমে আগে রিসোর্স পেজগুলো বের করব, আমি একটু পরে হাতে কলমে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে বের করতে হয়। আর এরপরে বের করার পরে কি করতে হবে, যে নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে ব্রোকেন লিঙ্কস চেক করতে হবে, অর্থাৎ ওই পেজে কোনো, যে পেজটা আমি রিসোর্স পেজ হিসেবে বের করলাম, সেই পেজে কোনো ডেড লিঙ্ক আছে কিনা, 404 লিঙ্ক আছে কিনা। এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো যেটার নাম হচ্ছে চেক মাই লিঙ্কস, আমি একটু পরেই দেখাচ্ছি, এবং সেইটা ইউজ করে আমরা 404 পেজ বের করার চেষ্টা করব সাইট থেকে। তো চলুন আমি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখায় আসি আপনাদেরকে যে কিভাবে জিনিসটা কাজ করে।
আমি এখানে একটা পেজ বের করেছি যেটা হচ্ছে যে এই যে অ্যাথলেটিক্স শপ, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখেন এই যে রিসোর্সেস, তারা রানিং ক্লাবগুলো বিভিন্ন ফুড হেলথ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে তারা এই যে গ্রেট ওয়েবসাইটস নিয়ে অনেকগুলো কিন্তু সাইটের লিঙ্ক তারা দিয়েছে। সো এটা হচ্ছে একটা রিসোর্স পেজ এবং এই পেজটা দেখেন পেজ র্যাঙ্ক কিন্তু 1। সো আমি ভালো একটা রিসোর্স পেজ কিন্তু এখানে পাচ্ছি। তো এইভাবে আমি গুগল সার্চ কোয়ারি থেকে ভালো রিসোর্স পেজ পেতে পারি। এখন নেক্সট স্টেপ যেটা হচ্ছে এই পেজটাতে আমাকে ব্রোকেন লিঙ্ক আছে কিনা, মানে কোনো ডেড লিঙ্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। এখন আমি খালি চোখে দেখে তো বুঝতেছি না যে আসলে কোনটা ব্রোকেন লিঙ্ক বা কি। তো সেজন্য আমি ক্রোমের ইউজ করছি, এখানে ক্রোমে একটা এক্সটেনশন ইউজ করছি যেটা নাম হচ্ছে চেক মাই লিঙ্কস। আপনারা এটা খুব ইজিলি ক্রোমের এখানে সেটিংসে গিয়ে নিউ এক্সটেনশন হিসেবে চেক মাই লিঙ্কস দিয়ে সার্চ দিলেই পাবেন, সেটা সেট আপ করলে এরকম দেখাবে। এটাতে আমি ক্লিক করছি, দেখেন কি হয় যে এখানে সে হচ্ছে এই সাইটের সবগুলো লিঙ্ক এখন চেক করছে যে ঠিক আছে কিনা। ঠিক আছে, লিঙ্ক এখানে দেখেন আপনি অলমোস্ট 80টা লিঙ্ক চেক করছে, 77টা ঠিক আছে, 2টা ক্রস লেখা আছে, 2টা ক্রস মানে 2টা 404। এবং আপনি আরও শিওর হচ্ছেন এখানে দেখেন যেগুলো ব্রোকেন লিঙ্ক সেগুলোকে কিন্তু সেইভাবে 404 দিয়ে দেখায় দেয়। ঠিক আছে, অর্থাৎ এগুলো সবুজ যেগুলো এগুলো মানে হচ্ছে লিঙ্কগুলো অ্যাক্টিভ আছে, আর 404 মানে এগুলো ডেড। আমি এখানে ক্লিক করেন, দেখেন যে এই পেজ নট ফাউন্ড, অর্থাৎ এই পেজ আর নাই। অর্থাৎ এই পেজ সে যখন লিঙ্ক করছিল, এই ওয়েবমাস্টার যখন লিঙ্ক করছিল তখন হয়তো একসময় ছিল, বাট এখন আর সেই লিঙ্কটা নেই। সো আপনি এইটা একটা সহজে এই পেজে 2টা ব্রোকেন লিঙ্ক আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন যেটা হতে পারে যে আমি এই ওয়েবমাস্টারের কাছে কন্ট্যাক্ট ফর্ম আছে, তার কাছে একটা ইমেল করব যে হ্যাঁ আপনার সাইটের এই পেজে এখানে ব্রোকেন লিঙ্ক আছে, আপনি এগুলো রিপ্লেস করে আপনার কাছে আমার অল্টারনেটিভ রিসোর্স হিসেবে আমার এই সাইটটা আছে, এটা আপনি রিপ্লেস করে দেন। সো এটা হচ্ছে যে মূল স্ট্র্যাটেজিটা আর কি। তো এবার যত বেশি পারা যায় রিসোর্স পেজ বের করব এবং সবগুলোকে বায়ারকে এভাবে একের পর এক মেইল করতে থাকবো। যেটি বলছিলাম যে কন্ট্যাক্ট পার্সনের আমরা নেম এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, ইনফর্ম দেম অ্যাবাউট দ্য ব্রোকেন লিঙ্ক অ্যান্ড অফার ইউর সাইট অ্যাজ এ রিপ্লেসমেন্ট। এবং সবশেষে আমরা একটা যেটা বলছি যে একটা প্রুভেন ইমেল স্ক্রিপ্ট, অর্থাৎ তাদেরকে কি ইমেল করবেন এরকম স্ক্রিপ্টও কিন্তু পাওয়া যায়। আপনি গুগলে একটু ব্রোকেন লিঙ্ক বিল্ডিং স্ক্রিপ্ট লিখে সার্চ দিলেই পাবেন। অনেকগুলো স্ক্রিপ্ট আছে যের মধ্যে যেটি ভালো লাগে সেটাকে একটা কাস্টমাইজ করে নিজের মতো করে ইউজ করবেন। আশা করি এই পদ্ধতিতে কাজ করলে আপনি একটু আরও সফলতার মুখ দেখতে পারবেন। তো একটি কথা বলে রাখা ভালো যে এইভাবে রিচ আউটের ক্ষেত্রে সাকসেস রেট কেমন হয়, অর্থাৎ আপনি যে 5 জন 10 জনকে মেইল করবেন কতজনের কাছ থেকে আপনি আশা করতে পারেন বা কি করলে বুঝবেন যে এই সাইটটা স্ট্র্যাটেজিটা কাজ করছে। ইউজুয়ালি খুব ভালো রিচ আউট হলো 2 থেকে 10%-এর উপরে কখনোই সাকসেস রেট ওঠে না। অর্থাৎ আপনি প্রতি 100 জনকে মেইল করলে তারা 2টা বা থেকে 10 জনের মতো হয়তো আপনাকে লিঙ্ক ব্যাক করবে। আপনার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো খুব স্মল অ্যামাউন্ট, 100টা মেইল করলে 2 জন আমাকে রেসপন্স করতেছে, বাট কোয়েশ্চেন ইজ এখানে আপনার কোয়ালিটি। আপনি যে রিলেভেন্ট এবং হাই পিআর লিঙ্ক যদি 100টাকে মেইল করে 2টাও পান, সেটা কিন্তু আমি মনে করি আপনার সারাদিন বসে বসে অন্যান্য ওয়েব টু টাইপের লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক করার চেয়েও ডিরেক্টরি বা অন্য লিঙ্ক করার থেকেও ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বা ভালো কাজ দিবে। সো এটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করে আস্তে আস্তে জিনিসটাকে মাস্টার হতে হবে। সো এটা গেল একটা টেকনিক্স। দ্বিতীয় যে টেকনিক সেটা হচ্ছে ব্লগ নেটওয়ার্ক। আপনারা অনেকেই হয়তো শুনে থেকেছেন যে বর্তমানে ব্লগ নেটওয়ার্কগুলো ভালো কাজ করছে। সো ব্লগ নেটওয়ার্ক হচ্ছে একটা বেসিক্যালি কিন্তু একটা একদম ব্ল্যাক হ্যাট টেকনিক্স। এটা গুগল সাজেস্টেড কোনো টেকনিক্স না, বাট এটা গুগলের কিছু সিম্বলকে বা কিছু ক্রাইটেরিয়াকে কাজে লাগিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে। যেমন একটু পরেই বুঝতে পারবেন যে আসলে ব্লগ নেটওয়ার্ক কী এবং কীভাবে কাজ করে। কিন্তু এই যে একটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে এটা একটা এক্সপেন্সিভ স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি যদি ব্লগ নেটওয়ার্ক টাইপের সাইট লিঙ্ক বিল্ড করতে চান সেটা আপনার এক্সপেন্সিভ হবে। এখানে মেইন আইডিয়াটা যেটা হচ্ছে যে আমরা এমন একটা নেটওয়ার্ক অফ কোয়ালিটি সাইটস তৈরি করব যেগুলো অ্যাকচুয়ালি আমরাই নিজেরাই ওন করছি এবং ওই সাইটগুলো থেকে লিঙ্ক বিল্ড করছি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি একটা ডায়াগ্রামের সাথে বোঝাই। ধরেন এটা হচ্ছে আপনার মানি সাইট, ঠিক আছে। মানি সাইট বলতে অর্থাৎ মেইন সাইট যেটা থেকে আপনি টাকা ইনকাম করবেন। এখন এই সাইটের জন্য আপনি লিঙ্ক বিল্ড করতেছেন। আমরা যেরকম রিসোর্স পেজ বিভিন্ন সাইটের পেজে পেজে গিয়ে করতেছি, সেটা না করে আমরা এমনও করতে পারি যে আমি 2টা সাইট ক্রিয়েট করব, সাইট এ এবং সাইট বি। যে 2টা সাইট কিন্তু আমারই, কিন্তু গুগলকে আমি কোনোভাবেই বুঝতে দিব না এই 2টা সাইট আমার, ঠিক আছে। এবং এই 2টা সাইট খুব হাই কোয়ালিটি সম্পন্ন, এবং এই 2টা সাইট থেকে আমি যখন আমার সাইটে লিঙ্ক দিব তখন সেটা এইগুলা কিন্তু সাইট এ এবং সাইট বি আমার ব্লগ নেটওয়ার্কে সাইট হয়ে গেল। এবং এই সাইটগুলো ভালো কোয়ালিটি সম্পন্ন হওয়ায় এখান থেকে যখন আমি লিঙ্ক দিচ্ছি তখন আমার মানি সাইটটা কিন্তু আলটিমেটলি র্যাঙ্কিং করছে উপরের দিকে।
সো এটা হচ্ছে মেইনলি থিওরি। সো আমরা এখন এই সাইট এ বা সাইট বি যাকে বলছি এই টাইপের ব্লগ নেটওয়ার্কের সাইট কোথায় পাবো বা কি কোন ধরনের ডোমেইনকে আমরা চয়েস করব, আমি কি একটা নতুন ডোমেইন কিনে ফেলবো না কি কিভাবে আসলে কাজটা করব। সো এটাই হচ্ছে নেক্সট প্রশ্ন যে হাউ টু ফাইন্ড গুড কোয়ালিটি সাইটস ফর ব্লগ নেটওয়ার্ক, কিভাবে ভালো কোয়ালিটি সাইট পেতে পারি। সেজন্য আমরা যেটা করব উই উইল ইউজ এক্সপায়ার্ড ডোমেইনস। আপনারা জানেন যে প্রতিদিন লক্ষ লক্ষ ডোমেইন কিন্তু এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ ডোমেইন নেমটা রিনিউ না করলে সেটা কিন্তু এক্সপায়ারিতে চলে যায়। সো এই ডোমেইন নেমগুলো হয়তো দেখা যাচ্ছে যে অনেক এই একটা বছর একটা সাইটের পিআর 2 3 বা 4 5 ছিল এরকম, সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যে মেইন অরিজিনাল যে ইউজার সে আর ইউজ করছে না, তো সেই নামটা এক্সপায়ার হয়ে গেল, তার কিন্তু অথরিটিটা এবং এটার পেজ র্যাঙ্কটা কিন্তু রয়ে গেছে। সো ওই কোয়ালিটি ডোমেইনগুলোকে আমরা পারচেস করব বা রেন্ট নেব, সেগুলোকে আমরা কিনে সেগুলোতে আমরা আমাদের মতো করে সাইট তৈরি করব। তো যেহেতু সেগুলোর আগের এক্সপায়ার্ড ডোমেইনগুলোর পেজ অথরিটি, ডোমেইন অথরিটি বা পেজ র্যাঙ্ক এই জিনিসগুলো রয়ে গেছে, তখন ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের সাইটটা র্যাঙ্ক করবে। তো এখন এক্সপায়ার্ড ডোমেইন আমরা কিভাবে খুঁজে পাবো, সেজন্য আপনাকে দুইটা সাইটের নাম আমি রিকমেন্ড করতে পারি, আরও অনেক সাইট আছে। প্রথমত হচ্ছে expireddomains.net এবং আরেকটা হচ্ছে munzi.com/expired_domains। এই দুটো সাইট মোটামুটি ভালো। আরও সাইটের মধ্যে আছে আপনার ট্রেসড্রপ, রেজিস্টার কম্পাস, পেইড ইত্যাদি। তো এগুলো ইউজ করে আমরা এক্সপায়ার্ড ডোমেইন খুঁজে পাবো। তো এক্সপায়ার্ড ডোমেইনের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে আমি একটু পরে হাতে কলমে দেখাচ্ছি। আমরা যেন তেন ডোমেইন কিনবো না, ওখান থেকে আমাদের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকতে হবে, যাতে করে এই ডোমেইনটা থেকে একটা লিঙ্ক দিলে আমার সাইটটা ভালো রেসপন্ড করে বা সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্কিং করে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ অথরিটি বলছে 30-এর উপরে, ডোমেইন অথরিটি 20 অ্যাবাভ, পেজ র্যাঙ্ক 1 অ্যাবাভ, লিঙ্ক প্রোফাইলটা ক্লিন, পেনাল্টি নাই এরকম, ব্যাকলিঙ্কস 10 অ্যাবাভ। এই বিষয়গুলো আমরা একটা ডোমেইনের মধ্যে চেক করব। তো এখন আমি হাতে কলমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে expireddomains.net ইউজ করে আমরা এই টাইপের গুড কোয়ালিটি ব্লগ নেটওয়ার্ক সাইট পেতে পারি। আমি এখন আছি expireddomains.net এ। এখানে আসলে আপনি প্রথমে স্বাভাবিকভাবে আগে লগ ইন করতে হবে, এটা অ্যাকাউন্টটা ফ্রি। এখানে আসার পরে আপনি এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ডিলিটেড ডট যে বিষয়গুলো ইউজ করবো, deleted.com, .net, .org এই তিনটা, এবং হচ্ছে যে এখান থেকে জিডি, ক্লোজ আউট, এক্সপায়ার্ড, বাই নাও এই জিনিসগুলো। জিডি ফর হচ্ছে গোড্যাডি। গোড্যাডি একটা ডোমেইন রেজিস্টার, এখানে বিভিন্ন অপশন হয়, সেই ডোমেইনগুলো এখানে লিস্টেড আছে। সো আমরা এখান থেকে ফর এক্সাম্পল ফার্স্টে আমি আদার ডোমেইনে গিয়ে যদি জিডি যেসব এক্সপায়ার্ড, গোড্যাডি যেসব ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে সেগুলো যদি আমি দেখতে চাই, আমি এখানে ক্লিক করব এক্সপায়ার্ড ডোমেইনে। ক্লিক করে এখানে অনেকগুলো রেজাল্ট, প্রায় 3,62,000 রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, এতগুলো ডোমেইন। তো আমরা এইভাবে এখান থেকে একটা ফিল্টার করব, যেটি হচ্ছে শো ফিল্টারে গিয়ে আমরা যে জিনিসগুলো চেক করব যে নো ফেক পিআর, নো আনশিওর পিআর, নো পেজ র্যাঙ্ক -1, এই তিনটা জিনিস অবশ্যই চেক করবেন। ম্যাক্সিমাম ডোমেইনস পার পেজ আমরা 200 করে দেব, এবং মিনিমাম পেজ র্যাঙ্ক, যেমন ফর এক্সাম্পল আমি বলছিলাম মিনিমাম পেজ র্যাঙ্ক 1, সো আমরা মিনিমাম পেজ র্যাঙ্ক 1 করে দিচ্ছি যাতে মিনিমাম পেজ 1 বোঝা যায়। আর এখানে কিন্তু একটা প্রাইস ট্যাব আছে যে এই প্রত্যেকটা ডোমেনের প্রাইস কত। তো আমরা অনেক হাই কস্টগুলো দেখবো না, ইউজুয়ালি দেখি যে লো কস্টে কোনো কিছু পাওয়া যায় কিনা। সেখান থেকে আমি প্রাইস 60 করে দিলাম, করে দিয়ে মোটামুটি এই, এবং অ্যাপ্লাই ফিল্টার দিলাম, দিয়ে দেখি যে কি কতগুলো ডোমেইন আসে। সে এখনও প্রায় 10,000-এর মতো ডোমেইন আসতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কলামগুলো আছে, এই কলামগুলোকে আমি একটু সর্ট আউট করে নিয়েছি, যেটা আপনি করতে পারেন। আপনারা হয়তো যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন এক্সপায়ার্ড ডোমেইনসে, আপনি সেম কলাম দেখবেন না, কারণ এখানে আমি শো ফিল্টারে এসে you can customize the columns of the domain tables, AdWords and SEO filter আন্ডারে এই জায়গায় এসে আপনি কি কি দেখতে যাচ্ছেন কলামে, এখান থেকে একটু জিনিসগুলো লিখে আপনারা এইভাবে সাজাবেন, তাহলে আমার মতো আসবে। এখান থেকে জাস্ট টেনে এই পাশে দিয়ে দিলেই হয়ে যাবে, তারপর সেভ করে দিলে এই কলামগুলো দেখলেই হবে। কাস্টমাইজ বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলো চেঞ্জ করে আমরা এই কলামগুলো দেখতে চেষ্টা করব। তো চলুন আগের জায়গায় ফিরে যাই। এটা আমরা ফিল্টার ইউজ করার পরে 3,62,000 থেকে 10,000 ডোমেইন চলে আসছে। সো এখানে এসইও এসপিএ মানে হচ্ছে এসইও মোস্ট, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি আমরা ডিপি অনুযায়ী সাজাবো, অর্থাৎ ডোমেইন পপ, অর্থাৎ রেফারিং ডোমেইন। সাইটটা রেফারিং ডোমেইন যত বেশি থাকবে তত সাইটের কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা বেশি।
সো এখন এখানে দেখেন অনেক ডিপি অনুযায়ী আমরা এখানে সর্ট করছি। এরপরে আপনি এই ডোমেনগুলো থেকে আমরা একটা জিনিস চেক করতে হবে, আমাদের যে চেক লিস্ট বলছি সেই চেক লিস্টগুলো চেক করব। এখন আমরা ফার্স্টে একটা ক্রাইটেরিয়া আপনি সেট করে নেবেন, যে যেমন আমি বলছি যে পেজ অথরিটি 30-এর নিচেরগুলো আমরা রাখবো না। সো এইখানে যে পেজ অথরিটি দেখাচ্ছে এটা অনেক সময় কন্ট্রোভার্সিয়াল বা এটা আপডেট হয় না। সো আমরা একটা টুল ইউজ করবো এটার জন্য, যেটার নাম হচ্ছে নেটপিক চেকার, যার মাধ্যমে আমরা সবগুলো ডোমেনকে একসাথে চেক করতে পারি বাল্ক। এইখান থেকে আপনার ডোমেনগুলো সব সিলেক্ট করে আমি নেটপিক চেকারে যাচ্ছি, সেখানে দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে এই টুলটা ইউজ করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নেটপিক চেকারে সবগুলো ডোমেন এখান থেকে কপি করে এনে বসিয়েছি। তো এখানে আমরা যেটা চেক করব যে পিআর মেইন নেটপিক চেকার একটা ফ্রি টুল, আপনি ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে। তারপরে আমরা মোয়াজের সবগুলো সিলেক্ট করে দিই, দিয়ে সার্চ দেব। সার্চের পরে যেটা হবে দেখেন এখানে সহজেই আপনার সাথে কিন্তু অনেকগুলো আপনার পেজ র্যাঙ্ক বের করে দিচ্ছে এবং পেজ অথরিটি, ডোমেন অথরিটি এই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে। সো আমরা এখান থেকে এরপরে এটা যখন 100% কমপ্লিট হবে সেগুলো থেকে আমরা বড় থেকে ছোট আকারে সর্ট করব, অর্থাৎ হাই পেজ অথরিটি থেকে ডোমেন লো অথরিটি অনুযায়ী সর্ট করব। সেখান থেকে যেগুলো 1 বাই 1 আমরা বাকি ম্যাট্রিক্সগুলো চেক করব। সে ফর এক্সাম্পল এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটা একটা সাইট আছে যেটার পেজ অথরিটি 34, ডোমেন অথরিটি 32, অনেক ভালো। সো এখন এই ডোমেনটা আমি কিনবো কি কিনবো না, এটার জন্য আমার বাকি আরও কয়েকটা জিনিস চেক করতে হবে, যেটি হচ্ছে 1 নম্বর আমি লিঙ্কটা কপি করব। ফার্স্ট যেটা হচ্ছে গুগল সাইটটা পেনাল্টি আছে কিনা গুগলে আগে কখনো। সো পেনাল্টি আছে কিনা এটা বোঝার জন্য আমরা যাব গুগল.com-এ। গুগল.com-এ গিয়ে আপনি যেটা করবেন যে সাইটটার ইনফো চেক, এখানে যে ডোমেনটা আমি কপি করেছি সেটার HTTP বাদ দিব, তার আগে লিখবো ইনফো কোলন দিয়ে এটা দিব। সো যেই ডোমেনটা আপনি টাইপ করেছেন সেটাই দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে আপনার এখানে মেইন উদ্দেশ্য। আমি যে ডোমেনটা টাইপ করেছি সেটা কিন্তু www ভার্সন দেখা যাচ্ছে, আমি কিন্তু www ছাড়া দেখাচ্ছি টাইপ করেছি, অর্থাৎ এখানে আমার মনে হচ্ছে যে এখানে কোনো রিডিরেক্ট হয়তো কোনো কেস আছে যে এই আপনি নন www থেকে www ভার্সনে রিডিরেক্ট করছে। যদি আমি যেটা সার্চ দিয়েছি সেটাই যদি এখানে দেখতে পাই দ্যাট মিনস হচ্ছে যে অ্যাটলিস্ট সাইটটা এখনো গুগলে ইন্ডেক্স আছে। বাট আপনি যদি ইনফো চেক করে যদি সাইটটা সার্চ দিয়ে যদি না পান তাহলে বুঝবেন যে এটা কিন্তু পেনাল্টি। সো এই ধরনের ডোমেন কিন্তু আপনি নেবেন না। এটা গেল 1 নাম্বার চেক। নেক্সট যেটা চেক করবেন সেটা হচ্ছে সাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল। তার জন্য আমাদেরকে যেতে হবে Ahrefs বা ম্যাজেস্টিক SEO সাবস্ক্রিপশন থাকতে হবে। Ahrefs এসে আপনি যেহেতু এখানে ইনফো চেক আমি ডাউটে পড়েছি সুতরাং না এটা চেক নাও বললে হবে, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কি জিনিস আসলে দেখতে হবে আপনাকে। এখানে যখন আপনি একটা সাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইলটা খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যাকলিঙ্ক প্রোফাইলটা ক্লিন আছে কিনা। অনেক বেশি ব্যাকলিঙ্ক আছে এটা বোঝা যাচ্ছে, অনেকগুলো ভালো 853টা রেফারিং ডোমেন হুইচ ইজ ভেরি গুড। কিন্তু যেটা দেখতে হবে যে অ্যাঙ্কর টেক্সট হিসেবে তারা কি ইউজ করছে, অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কি কোনো আজে বাজে অ্যাঙ্কর টেক্সট আছে কিনা, সেগুলো কিন্তু আপনার সাইটের জন্য ক্ষতিকারক হবে। সো এটার জন্য আমরা যেটা করব যে এখানে অ্যাঙ্করস একটা জিনিস আছে, অ্যাঙ্করসে দেখবো তারা কি ধরনের অ্যাঙ্কর টেক্সট ইউজ করছে। সো দেখেন এটা কানাডা বিজনেস নেটওয়ার্কিং, কানাডা বার্টার বিজনেস। সো দেখা যায় না ক্লিন, মোটামুটি ভালো লিঙ্ক প্রোফাইল আছে, বাট এটার রিডিরেক্ট আছে কিনা এটা আমাদেরকে শিওর হতে হবে একটু। সো এইখানে আপনি যদি দেখেন যে অ্যাঙ্কর টেক্সট প্রোফাইলের মধ্যে কোনো পর্ন বা অন্য কোনো কিছুর লিঙ্ক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ধরনের সাইটগুলো অ্যাভয়েড করবেন, তার যত ভালোই রেফারিং ডোমেন থাকুক না কেন। এবং নন ইংলিশ চাইনিজ এসবগুলো আমরা অ্যাভয়েড করবো, যাতে আমাদের ক্লিন একটা লিঙ্ক প্রোফাইল থাকে। এইভাবে এই জিনিসগুলো চেক করে আপনি যদি একটা ডোমেইন কেনেন তাহলে আপনি ওই ডোমেইন থেকে একটা ব্যাকলিঙ্ক দিলে আমার সাইটে এটা খুব ভালো কাজ করবে। তো সে ফর এক্সাম্পল আমরা এই ডোমেইনটা দেখতে পাচ্ছি, হয়তো মনে করেন যে আমি সিদ্ধান্ত নিলাম যে এটা ভালো, এখন আমি এটা কিনবো কোথা থেকে।
ডোমেইনটা কেনার জন্য এগুলো সাধারণত অকশনে বা auctions.godaddy.com এই লিঙ্কে আমরা যাব। এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে, ডোমেইনটা এখানে পেস্ট করবেন, যে ডোমেইনটা আপনি মনে করছেন সবগুলো ফিল করেছে আমার দেওয়া অনুযায়ী। এখানে ডোমেইনটা আছে, ঠিক আছে। তো প্রাইস দেখাচ্ছে 10। আপনি এইভাবে এইখান থেকে বিড করে একটা ডোমেইন কিনতে পারেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে অপশনসে কিন্তু .godaddy.com আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টটা পার ইয়ার $5 ফি আছে যদি আপনি এই এক্সপায়ার্ড ডোমেইনগুলো কিনতে চান অপশন থেকে, এই auctions.godaddy থেকে। সো $5 পার ইয়ার খুব বেশি না, আপনি এটা দিয়ে এখান থেকে সাইট কিনতে পারেন। তো এখন কথা হচ্ছে এইভাবে আপনি সাইট সার্চ করে আশা করি পারবেন এখন থেকে খুঁজে বের করতে। নেক্সট যেটা হচ্ছে যে আপনি আসলে কি পরিমাণ টাকা আপনার খরচ হবে এই ধরনের সাইটগুলো তৈরি করতে, সেটা সম্পর্কে আমি একটা আইডিয়া দিতে যাচ্ছি। যেমন এখানে দেখেন একটা টিপিক্যাল প্রাইস রেঞ্জ দিয়ে রাখছি আমি, এটাই যে একেবারে 100% তা কিন্তু না, এটা স্ট্যান্ডার্ড রেঞ্জ। যে একটা PR2 টাইপের সাইট যদি আপনি কিনতে চান সেটার প্রাইস রেঞ্জ $20 থেকে $50 মধ্যে হবে, বা এর বেশি আপনি এক্সপেন্ড করা উচিত না। মানে আমি এটা যে রেঞ্জটা বলছি এটা হচ্ছে কি পরিমাণ আপনার খরচ করা উচিত বা কস্ট কিরকম পড়বে। PR3 এর জন্য 50 থেকে 150, 4 এর জন্য 100 থেকে 250, 5 এর জন্য $200 থেকে $500 প্লাস একটা ডোমেইন। সো এটা দেখতেই পাচ্ছেন যে আপনি অনেক বেশি এক্সপেন্সিভ, যে এত বেশি এক্সপেন্স করে আসলে আপনি কিভাবে সাস্টেন করবেন, এটাও আপনার মনে হয়তো প্রশ্ন থাকছে। সো এই জন্য আমি বলেছি যে কিছু টাকা সেভিংস করে আপনাকে এই স্ট্র্যাটেজিতে আসতে হবে। ব্লগ নেটওয়ার্কগুলো বর্তমানে খুবই ভালো কাজ করছে, তবে শুধু কিনেই শেষ না, আপনার এখানে যে ডোমেইনটা আপনি কিনবেন বা একটু আগে যেটা আপনি অপশন থেকে সেট করে আসলেন, এই ডোমেইনটা কেনার পরে এটার সেট আপেরও আলাদা কিছু টেকনিক্স আছে, যে এই সাইটটা কীভাবে সেট আপ করলে গুগল ধরতে পারবে না, অর্থাৎ এটা স্পেশাল একটা টেকনিক্স যার মাধ্যমে আপনার বুলেট প্রুফ বলতে পারেন সাইটকে করা। সো এই রেঞ্জের মধ্যে আপনি সাইটগুলো কিনতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি কয়টা এরকম ডোমেইন কিনলে আমার সাইটটা র্যাঙ্কিং করবে, এটার কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই। এটার অ্যান্সার নেই এই কারণে যে কারণ কয়টা লিঙ্ক হলে যে র্যাঙ্কিং করবে এটা গুগল ছাড়া আর আমরা কেউ বলতে পারি না। আমাদের একটা দুইটা লিঙ্ক করে কিছুক্ষণ লিঙ্ক করে আমাদেরকে দেখতে হবে যে সাইট র্যাঙ্কিং কীরকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর তখন এরপরে চেঞ্জ হওয়ার পরে তখন আমরা আবার আরও কিছু লিঙ্ক করবো, দিয়ে দেখবো যে কী অবস্থা হচ্ছে। সো ইনিশিয়ালি আপনারা যারা শুরু করছেন তারা নিজেদের যদি ডোমেইন এফোর্ড করতে না পারেন, আপনি বিভিন্ন প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক সার্ভিস আছে যারা মানে এরকম সার্ভিস সেল করে এসইও। আপনি ওয়ারেল ফোরাম, ব্ল্যাক হেড ওয়ার্ল্ড এই সাইটগুলোতে গেলে দেখবেন যে PBN লিঙ্কস এরকম প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক থেকে তারা লিঙ্ক সেল করতেছে। সো ওইটা আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে। আপনি দুই একটা প্যাকেজ ওখান থেকে পারচেস করতে পারেন ইনিশিয়ালি। তারপর যখন একটা সাইট আপনার র্যাঙ্কিং হয়তো করে যাচ্ছে তখন আপনি সেখান থেকে কিছু সেভ করে নিজের একটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক করলেন। তো যেটা বলছিলাম যে সাইটটা কীভাবে সেট আপ করতে হবে। সাইট যখন আপনারা কিনেন তো যখন দেখবেন যে হুইজ নামে একটা ইনফরমেশন আছে, সো হুইজ ইনফরমেশনটা আমরা প্রাইভেট করে রাখবো। কোনোভাবেই গুগলকে বুঝতে দিব না যে সাইটের মালিককে। যদি গুগল বুঝতে পারে বা ফুটপ্রিন্ট ডিসকভার করে আপনার ব্যাকলিঙ্ক প্রোফাইলের মধ্যে, তাহলে কিন্তু আপনার ওই এত টাকা দিয়ে কেনা সাইটগুলো কিন্তু আপনার জ্বলে যাবে। সো প্রাইভেট রেজিস্ট্রেশন এনাবল করতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সাইট সেট আপ। আপনি 5টা ব্লগ নেটওয়ার্কের জন্য সাইট কিনলেন মনে করেন, 5টা সাইট একটা হোস্টিংয়ের মধ্যে সব ঢুকাই দিবেন তা কিন্তু হবে না। প্রত্যেকটা সাইট একটা ইউনিক IP অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে, এবং সবচেয়ে বেটার যে 5টা হোস্টিং অ্যাকাউন্ট কিনে যদি ইউনিক IP অ্যাড্রেসের মধ্যে সেগুলোকে যদি সেট আপ করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। এবং সাইটের ইনস্টলেশনের মতো আপনি থিমগুলো ডিফারেন্ট করবেন, পারলে ডিফারেন্ট CMS ইউজ করে টোটালি যাতে ডিফারেন্ট লুক, যাতে কেউ একজন খালি চোখে দেখে বুঝতে না পারে যে এগুলো হচ্ছে আপনার সাইট বা একই ব্যক্তির সাইটের জিনিসগুলো। সো এখানে জিনিসটা একটা সিস্টেমটাকে গেইন করার মতোই। তো এই সিস্টেমটা কেন ভালো কাজ করে, ব্লগ নেটওয়ার্কগুলো কেন ভালো কাজ করতেছে, এই কারণে যে আমরা যে সাইটগুলো কিনতেছি বা সেই যেখান থেকে লিঙ্কগুলো নিচ্ছি সেগুলোর খুব ভালো পেজ র্যাঙ্ক আছে, এবং সেই সাইটগুলোকে যদি আমরা এমনভাবে সেট আপ করতে পারি, অর্থাৎ একটা সাইটের নাম যাই হোক না কেন আপনি সাইটটাকে কিনে কিন্তু ওই যে আপনার মানি সাইট তার রিলেটেড একটা নিশ করতে পারেন। সো তখন গুগলকে জিনিসটাকে আমরা প্রেজেন্ট করলাম যে আর্টিফিশিয়াল হলো যে দেখো এটা হচ্ছে আমার একটা রিলেভেন্ট পেজ, সেখান থেকে আমি লিঙ্ক নিছি। সো সেম ঘুরে ফিরে আগে 3টা কথাই, যে পেজ র্যাঙ্ক, রিলেভেন্সি এবং অথরিটি। এই সাইটগুলোর ভালো অথরিটিও আছে এবং সেগুলোকে আমরা রিলেভেন্ট করে নিচ্ছি, নিজস্ব কন্টেন্ট দিয়ে এগুলো দিয়ে আমরা রিলেভেন্ট করে নিচ্ছি।
সো এইটা হচ্ছে ব্লগ নেটওয়ার্কের মানে সুবিধা, যে এই ধরনের লিঙ্ক করতে পারার কারণেই কিন্তু এই সাইটগুলো বা আপনার মানি সাইটগুলো দ্রুত র্যাঙ্ক করে। সো যেটা বললাম যে আপনি ইনিশিয়ালি শুরু করতে হলে ওয়ারিয়র ফোরাম বা ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড যে কোনো একটাতে গেলেই আপনি অনেকগুলো পাবেন। তো একটু ভালো রিভিউ দেখে, যেসব সেলারের ভালো রিভিউ আছে তাদের থেকে আপনি এই প্যাকেজগুলো কিনতে পারেন। আর কিভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দিলাম। এরপরে যে জিনিসটি যে আপনার ইম্পর্টেন্ট, যে রিমেম্বার, মনে রাখতে হবে, যেভাবেই লিঙ্ক করেন না কেন গুগল আলটিমেটলি যেটা দেখবে সেটা হচ্ছে যে লিঙ্কস কি ন্যাচারাল না আনন্যাচারাল। আপনার লিঙ্ক প্রোফাইলটা কি ন্যাচারাল মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে এখানে আর্টিফিশিয়াল কোনো কিছুর গন্ধ পাচ্ছে। গুগল যখনই একটা আর্টিফিশিয়াল কোনো কিছু বুঝতে পারবে তখনই কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, বা ওই অ্যালগোরিদম এভাবেই কাজ করে। সো প্রথমত আপনাকে জিনিসটাকে ন্যাচারাল লুকিং করতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট বর্তমানে, যে আমরা আগে দেখা যেত একটা সাইটকে র্যাঙ্কিং করতে গেলে ওই যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করতে যাচ্ছি ওই কিওয়ার্ডটাই অ্যাঙ্কর টেক্সট হিসেবে বারবার ইউজ করতে করতে এটাকে অবস্থা খুব খারাপ করে ফেলতেছি। বাট এখন এটাকে সময় আসছে একটু চেঞ্জ হওয়ার। সো আমরা মেইন কিওয়ার্ডের পাশাপাশিও অন্যান্য আদার কিওয়ার্ড ভ্যারিয়েশনগুলো ইউজ করবো, মানে পার্শিয়াল, নো ম্যাচ, ডিরেক্ট ওয়েবসাইট ইউআরএল, এই জিনিসগুলোও আমরা অ্যাঙ্কর টেক্সট বা লিঙ্ক হিসেবে ইউজ করবো। কিভাবে, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে easyskin.com এবং আপনি এই সাইটটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছেন স্কিন কেয়ার লোশন ফর এক্সাম্পল, দুইটাই ডেমো কিওয়ার্ড এবং ডেমো সাইট, এটা কোনো রিয়েল সাইট আছে কিনা আমি জানি না। সো আপনি এই সাইটটাকে মনে করেন যে এই কিওয়ার্ডটার জন্য, স্কিন কেয়ার লোশনের জন্য র্যাঙ্ক করাতে যাচ্ছেন। সো এখন আপনার ব্যাক লিঙ্ক প্রোফাইলের মধ্যে, মানে আপনি যখন লিঙ্ক বিল্ড করছেন তখন আপনি কী ধরনের অ্যাঙ্কর টেক্সট ইউজ করা উচিত? প্রথমত এক্স্যাক্ট ম্যাচ ইউজ করবেন, যেমন স্কিন কেয়ার লোশন, এটা তো থাকবেই, এটা ইউজারে 10% বা তার নিচে থাকার চেষ্টা করবেন। পার্শিয়াল ম্যাচ, যেটা বললাম এখানে পার্শিয়াল ম্যাচ কী ধরনের হতে পারে, যেমন বেস্ট লোশনস ফর স্কিন। দেখেন এখানে কিন্তু ডিরেক্ট স্কিন কেয়ার লোশন না, কিন্তু তারপরেও সামহাও এটাকে সিনোনিম একটা বোঝাচ্ছে। সো এটা হচ্ছে একটা পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড। ডিরেক্ট ইউআরএলও ইউজ করবেন, যেমন ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক, এটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করব। ব্র্যান্ড অ্যাঙ্কর, তো এই সাইটটার ব্র্যান্ড নেমটা কি, ইজি স্কিন, সো ইজি স্কিনকে আপনি হাইলাইট অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করতে পারেন। আর সবশেষে নো ম্যাচ, যেমন আমরা অনেক সময় বলি যে ক্লিক হিয়ার, চেক দিস আউট, রিড মোর, টু লার্ন অ্যাবাউট, এরকম ইত্যাদি বলি না আমরা। সো এই বিভিন্নভাবে ভ্যারিয়েশনগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার সাইটের লিঙ্ক প্রোফাইলটা তৈরি করবেন যাতে করে জিনিসটা ন্যাচারাল দেখায়। সো মোটামুটি আজকে এই পর্যন্তই, যে বিষয়গুলো নিয়ে আমরা আবারও একটু হাইলাইট করছি, যে আপনারকে মেইনলি আপনি যখন এসইও বা লিঙ্ক বিল্ডিং করতে আসবেন তখন আপনাকে যে সেটাই করতে হবে যেটা বর্তমানে কাজ করছে। আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি করে টার্গেট করে দেখতে পারেন। আমি যে দুটো স্ট্র্যাটেজি বলছি এই দুটো বর্তমানে খুবই ভালো কাজ করে, তবে আপনার সেই বাজেট এবং সেই কোয়ালিটি আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে এই স্ট্র্যাটেজিগুলোতে আপনার সাকসেসফুল বা কতটুকু সাকসেসফুল হবেন বা ব্যর্থ হবেন কিনা সেটা নির্ভর করছে। এই এবং আপনার লিঙ্ক বিল্ড করতে গেলে আপনাকে অলওয়েজ একটা স্টেডি পেসে লিঙ্ক বিল্ড করবেন, কোনোভাবেই ক্রেজি হওয়া যাবে না যে লিঙ্ক বিল্ড করতে গিয়ে আজকেই 5,000 6,000 লিঙ্ক বিল্ড করে একদম উড়াই ফেলবো, তা কিন্তু হবে না। আপনি লিঙ্ক বিল্ড করবেন রেগুলারলি একটা স্টেডি পেস, কিছুদিন লিঙ্ক বিল্ড করেন, 2-3 দিন দেখেন যে সাইটের কী অবস্থা হচ্ছে, তারপর আবার একটু করেন, তারপর এইভাবে করেন, এভাবে করে করে কিন্তু গ্র্যাজুয়ালি আপনার সাইট আগাবে। আপনি যদি খুব অধৈর্য হয়ে যান, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে, আমার 1 সপ্তাহের মধ্যে র্যাঙ্কিং লাগবে, তাহলে কিন্তু আপনার জন্য অ্যালার্মিং সিচুয়েশন, এসইও আপনার জন্য না। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি নেক্সট পর্বে আমরা আরও এইসব বিভিন্ন এসইও স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলাপ করব। আপনাদের জন্য যদি কোনো মতামত থেকে থাকে বা এই এসইও স্ট্র্যাটেজিগুলো নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই থাকবে, তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের ফোরামে সাইন আপ করবেন, সেখানে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।